বিরোধী দলকে বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি পরিহার করতে বললেন প্রধানমন্ত্রী। দ্রুত জ্বালানি সংকট সমাধানে সুপারিশ থাকলে উপস্থাপনের আহ্বান। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। মহেশখালী থেকে এলএনজি সরবরাহ বাড়ালেও কাটেনি সংকট। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ সারি। পোশাক শিল্পের উৎপাদন নেমেছে অর্ধেকে। ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হতো। 1000 পিসের প্রোডাকশনের যে আমার উৎপাদন খরচ হতো সেটা আমার ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 500 পিস। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 50টা 60টা 70টা এর উপরে গ্যাস আমরা দিতে পারি না স্যার। স্কুল কলেজের 1,23,000 শিক্ষক কর্মচারীর বকেয়া অবসর ভাতা প্রদান। ফ্যাসিবাদের লুটপাট থেকে রেহাই পাননি শিক্ষকরাও, বললেন প্রধানমন্ত্রী। হামে একদিনে আরও 8 জনের মৃত্যু। এ পর্যন্ত প্রাণ গেল 900-র বেশি। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অভিভাবকদের অসচেতনতা দায়ী, বলছেন চিকিৎসকরা। উচ্চমূল্যের তরঙ্গ সেবার মানে নেতিবাচক প্রভাব ফেলছে দাবি মোবাইল অপারেটরদের। দাম কমাতে ইতিবাচক পদক্ষেপ নেবে সরকার, জানালেন উপদেষ্টা। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণা করতে চান ট্রাম্প। রণতরী কিংবা ভাষণ দিয়ে দখল করা যাবে না, জলপথ হুঁশিয়ারি তেহরানের। দর্শক আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সারা দেশে লোডশেডিংয়ের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সংকট কমে যাবে। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য তৃতীয় গ্যাস টার্মিনাল বানানোর চেষ্টা করছে সরকার। এজন্য সময় লাগবে। জানান, চীন ও মালয়েশিয়ার সাথে আলোচনা চলছে। এ সময় প্রধানমন্ত্রী দ্রুত জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের সুপারিশ থাকলে তা দ্রুত উপস্থাপনের আহ্বান জানান। বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি পরিহার করতে বলেন তিনি। তারেক রহমান বলেন, কোনো সমাধান না থাকলে বিভ্রান্তির রাজনীতির জন্য তাদের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর বেগম খালেদা জিয়া। তার আদর্শে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর 82তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দোয়া মাহফিলের বিএনপির শীর্ষ নেতারা বলেন, বিগত 17 বছরে কোনো চাপের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করেননি বেগম খালেদা জিয়া। প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে কেক কাটার পরিবর্তে এবার দেশব্যাপী আয়োজন করা হচ্ছে দোয়া মাহফিল। শনিবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় ও শীর্ষ নেতারা, অংশ নেন কর্মী সমর্থকরাও। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত 17 বছর কারাবরণ কিংবা রাজনৈতিক নানা চাপে কখনোই নতি স্বীকার করেননি বেগম খালেদা জিয়া। তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কোনোদিন গণতন্ত্রের সঙ্গে আপোষ করেননি। তিনি জেলে গিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন অন্যায়ের বিরুদ্ধে,
অনিয়মের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। ওনার যদি ওই মুহূর্তগুলোতে যেই ধরনের চাপ সৃষ্টি হয়েছে, ওই চাপে কিন্তু অনেকে ভেঙে গেছে, ওই চাপের প্রতি তারা নতি স্বীকার করেছে। অনেক রাজনৈতিক দল, আমার বলার দরকার নেই, আপনারা বুঝতেছে। এটা একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করে। দোয়া মাহফিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যখনই দেশের রাজনীতিতে সংকট কিংবা মানুষের অধিকার হরণ হয়েছে, তখনই রুখে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। তার জীবদ্দশায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। পরে দোয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। সেই আদর্শ ধারণ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। প্রতিটি মানুষের আশা, এই সরকার দেশের বেগম খালেদা জিয়ার যে নীতি ছিল, তিনি যে ভিশন 2030 দিয়েছিলেন, পরবর্তীকালে তারই দলের যে আপনার কর্মসূচি দিয়েছিল 31 দফার, তাকে বাস্তবায়িত করার জন্য সামনের দিনগুলোতে কাজ করে যাবে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ঢাকা সহ সারা দেশে বিএনপির দোয়া মাহফিলের আয়োজন চলমান। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। এতে টানা প্রায় 3 সপ্তাহ সংকটের পর রাজধানীতে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। দুপুরের পর অনেক বাসাবাড়িতে স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ, তবে স্বস্তি ফেরেনি সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। মগবাজার, কুড়িল ও খিলক্ষেতের বিভিন্ন স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস নিতে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে চালকদের। ভোরেই ফিলিং স্টেশনে হাজির চালকরা, কিন্তু সময় গড়ালেও কমেনি গাড়ির সারি, কাটেনি ভোগান্তি। শনিবার সকাল থেকে মগবাজার, কুড়িল ও খিলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার তুলনায় তা এখনও পর্যাপ্ত নয়। 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা আমরা সিরিয়ালে দাঁড়িয়ে থাকি। এই যে রাত্রেও ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো। প্রচুর পরিমাণ সিরিয়াল আছে, গ্যাস তো লাইন পাই না। 120 টাকার বা 100 টাকার গ্যাস পাই, একটা ভাড়া মারলে পরে গ্যাস কমে যায়। 50টা, 60টা, 70টা এর উপরে গ্যাস আমরা নিতে পারি না স্যার, এই অবস্থা পাম্পের। চালকরা জানান, গ্যাসের জন্য দিনের বড় একটি সময় চলে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনেই। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা আর সরাসরি প্রভাব পড়ছে রোজগারে। পাম্প পর্যন্ত যাই, তখন বলে লাইনে গ্যাস নাই, তখন আমাকে কি পরিস্থিতি হয়। আমি মনে হয় সারা রাত্র ফাঁসে জায়গা গ্যাস লইতে, আমাকে চলতে ফিরতে খুবই অবস্থা খারাপ। তীব্র গরমের ভিতরে যে আমরা এই যে 2.5 ঘন্টা 4 ঘন্টা পর গ্যাস নিতে আইসা গ্যাসের পাম্পে গ্যাসের প্রেশার নাই। কর্তৃপক্ষ তো বুঝতে চায় না, সবাই পায়, তোমরা কেন পাও না? যে কোনো অবস্থায় সম্ভব সরকারের কাছে বিনীত আবেদন, এই সমস্যার দ্রুত সমাধান করেন। এদিকে টানা প্রায় 25 দিনের সংকটের পর মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটি পূর্ণ সক্ষমতায় এবং অন্যটি আংশিক চালু হওয়ায় শনিবার ভোর থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে আগের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে বাসাবাড়িতে। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে গ্যাসের চাপ ও সরবরাহ, ফলে রান্নাসহ নিত্যদিনের কাজে কিছুটা স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকটে হুমকির মুখে পোশাক শিল্পের অস্তিত্ব। কারখানা সচল রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। উৎপাদন নেমেছে সক্ষমতার অর্ধেকেরও নিচে। ক্রেতাদের চাপে বিমানে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন অনেকে। জ্বালানি সংকটের দ্রুত সমাধান না হলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বলছেন, চলমান পরিস্থিতিতে আস্থা হারাচ্ছেন ক্রেতারা। কমছে রফতানি আদেশ, যা পুরো শিল্পের জন্য অশনি সংকেত।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ সহ বৈশ্বিক নানা সমস্যাই এমনিতেই সংকটে দেশের পোশাক শিল্প। নেতিবাচক প্রভাব পড়েছে রপ্তানিতে। উৎপাদন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে তীব্র জ্বালানি সংকট। সবচেয়ে বেশি কর্মসংস্থান নির্ভর পোশাক শিল্পের অস্তিত্বই এখন হুমকির মুখে। দিনের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকছে কারখানা, অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। উভয় সংকটের মধ্যে আছে, না পারতেছে চালাইতে, না পারতেছে বন্ধ করে দিতে। ফ্যাক্টরিতে যে প্রোডাকশন ছিল তা অনেকাংশেই কমে গেছে এবং লোকজন বসিয়ে বসিয়ে আমার বেতন দেওয়া লাগতেছে। আমরা যখন প্রেসার পাই না, এটার মূল কারণ হলো ওয়ানলি গ্যাসের ডিস্ট্রিবিউশনের সমস্যা। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকটে অর্ধেকেরও নিচে নেমেছে কারখানার উৎপাদন। সম্ভব হচ্ছে না সময় মতো পণ্য সরবরাহ, ফলে দাম কমিয়ে দিচ্ছেন ক্রেতারা। কেউ কেউ বাধ্য করছেন বিমানে পণ্য পাঠাতে। এভাবে চলতে থাকলে অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা তাদের। জেনারেটর ব্যাকআপ হয়ে গেছে বিদ্যুৎ, যে কখন বিদ্যুৎ আমি জানি না, জেনারেটর চলবে, জেনারেটর ব্যাকআপ দিয়ে বিদ্যুৎ আমাদের জিনিস এরকম হয়ে গেছে। আমাদের শ্রমিকদের ইফিসিয়েন্সি লেভেল নাই, আর এখন বিদ্যুৎও জ্বালানির কারণে আমাদের প্রোডাকশন আরও 50% চলে গেল। আমরা এখন নাইয়ের মধ্যে বেঁচে আছি। এই অবস্থায় চলতে থাকে আরও 2-1 সপ্তাহ, তাহলে আমি আজকে আপনাকে বললাম 100 ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, যেখানে আমাদের শ্রমিকরা চাকরি হারাবে। এক্সিস্টিং ফ্যাসিলিটি সব কিছু আমার ঠিক আছে, কিন্তু সেখানে আমার প্রোডাকশনটা আমার অ্যাচিভ হচ্ছে না। তো ফলে যেটা হচ্ছে যে আমার যেখানে ঘন্টায় 1000 পিস প্রোডাকশন হতো, 1000 পিসের প্রোডাকশানের যে আমার উৎপাদন খরচ হতো সেটা আমার ডাবল হয়ে যাচ্ছে, কিন্তু আমার উৎপাদন হচ্ছে 500 পিস। ওয়ার্কারের স্যালারি ইন টাইম দিতে পারবো না, আমি আমার ব্যাংকের রিপেমেন্ট আমি ইন টাইমে করতে পারবো না। সময় মতো শ্রমিকের বেতন ভাতা পরিশোধ নিয়েও চিন্তিত কারখানা মালিকরা। জানান, উৎপাদন কমে যাওয়ায় নতুন রপ্তানি আদেশ পাওয়া নিয়েও শঙ্কিত তারা। যে অবস্থা চলছে, আমরা কোনো শিপমেন্টে টাইমে করতে পারছি না। প্রত্যেকের অ্যাকশন চাচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করতেছে, কেউ করতেছে না, কেউ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, কেউ এর কথা বলতেছে, বার্গেনিং চলতেছে, বা এরা আস্থার সংকটে হারাচ্ছে যে কবে আমাদের গ্যাস ফাইনাল হবে, কবে বিদ্যুৎ ফাইনাল হবে, কবে টাইমলি শিপমেন্ট করতে পারবো। অটোমেটিকলি আমাদের অর্ডারগুলি এখন বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তারা প্রয়োজনে 10 মিনিট 50 সেন্ট $1 বেশি দিয়ে নেবে, টাইমলি মাল পাবে, কারণ আমরা তো $1 কম দিয়েও টাইমলি মাল দিতে পারছি না। এটা খুব সিরিয়াসলি এটা আমরা ওয়ার্ন হচ্ছি যে তারা ওইভাবে আমাদেরকে এখন যে এক্সিকিউশনের যে আমাদের অর্ডারগুলো এখন প্লেস করার কথা ছিল, সেই অর্ডারগুলো তারা ডিলে করছে। তারা রীতিমতো আর আমাদেরও এখন যে পজিশন, এই অবস্থাতে তাদের অর্ডার শিপমেন্ট না করে আসলে আমরা নতুন অর্ডারের শিডিউলের জায়গাতে তাদেরকে আমরা পুশও করতে পারছি না। জ্বালানির অনিশ্চয়তা দূর না হলে অস্থির হয়ে উঠতে পারে পোশাক শিল্প। তাই সংকট সামাল দিতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাট থেকে রক্ষা পাননি শিক্ষকরাও। তাদের শ্রম, ঘামে অর্জিত তহবিল দেউলিয়া করে দিয়েছিল লুটপাট চক্র। বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করে এই কথা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসেবের অনুকূলে ছাড় করেন 2035 কোটি টাকা। পাওনা টাকা সর্বোচ্চ 6 লাখ করে টাকা পেয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে অর্থ পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না শিক্ষকদের। তো মারা গেছে কবরে, তার সন্তানরাও, তার স্ত্রী এখনো টাকা পায়নি। চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে, কিন্তু টাকাটা খরচ করতে পারে না। এখানে অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ আর হতাশায়। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। এখন পর্যন্ত শিক্ষকদের সেই পাওনা টাকার পরিমাণ 10,000 কোটি টাকারও বেশি। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। এই সংকট কাটাতে সরকার একসাথে 1,23,000 শিক্ষক কর্মচারীদের জন্য 2035 কোটি টাকা ছাড় করলো। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন 64 জেলার সংশ্লিষ্টরাও। পরে 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, টাকা পেতে নানা রকম ভোগান্তি পোহাতে হয়েছে শিক্ষকদের। দুঃখজনক হলেও সত্য, টাকা পেতে ঘুষও দিতে হয়েছে। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক,
বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল। সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। প্রধানমন্ত্রী জানান, এখন থেকে ঘুষ, অনিয়ম আর ভোগান্তি ছাড়াই টাকা পৌঁছে যাবে শিক্ষকদের হাতে। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়, আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এখানেই একজন শিক্ষকের সার্থকতা। অনুষ্ঠানে বক্তারা জানান, ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাতের নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার টাকা দেওয়ারও ঘটনাও ধরা পড়েছে। এগুলোকে দলীয়করণ করা হয়েছিল, বেছে বেছে মানুষদেরকে দেওয়া হতো, আর যারা গণতান্ত্রিক মানুষ তাদেরকে বঞ্চিত করা হতো। বছরের পর বছর ধরে এভাবেই চলছিল। তারপর 2022 সাল থেকে সেটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে বন্ড কেনার টাকা দিয়েছেন সেই নিয়ে টোটাল আমাদের 38,000 কোটি টাকার বন্ডের সম্পদ রয়েছে, এবং এই আয় দিয়ে আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, আগামী বছরে আমরা ক্রমান্বয়ে আপনাদের বাকি সকল টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। টাকা হাতে পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান শিক্ষকরা। কল্যাণের টাকা পেয়ে আমি খুবই আনন্দিত। আপনিও দোয়া করবেন যাতে করে আরো যারা শিক্ষক আছেন যাদের কাছে এখন আমরা পৌঁছে দিতে পারিনি, তাদের যাতে সম্পূর্ণ টাকা ধীরে ধীরে আমরা পৌঁছে দিতে পারি, যাতে করে তাদের কষ্ট লাঘব হয়। আপনি দোয়া করবেন সরকারের জন্য। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে 4 জনকে মনোনীত করা হয়েছে। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। মনোনীত 4 সদস্য হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও ইসমাইল জবিউল্লাহ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 4 জনকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মেধা ও বিচক্ষণতায় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অবদান রাখবেন বলে আশা বিএনপির। গণটিকা দেওয়ার প্রায় 3 মাস পরও হামের আক্রমণ থামছেই না, বাড়ছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় হাম উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি ছাড়িয়েছেন 900। চিকিৎসকরা বলছেন, মাইক্রো প্ল্যানিং করে টিকা দিতে পারলে এখনও হাম নিয়ন্ত্রণ আনা সম্ভব। তাদের মতে, শিশু দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও হাম মোকাবেলা কঠিন হয়ে পড়ছে। বলেন, এখনও টিকার আওতায় আসেনি অনেক শিশু। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্ট। যে ছোট্ট মুখটায় সারাদিন হাসি লেগে থাকার কথা, আজ সেই মুখটা জ্বরে ক্লান্ত আর নিস্তেজ। অসহায় চোখে শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। টাঙ্গাইল থেকে আসা এই ছোট্ট শিশুটির নাম মুনতাহা, বয়স মাত্র 9 মাস। এই 9 মাস বয়সে কথা ছিল শিশুটি দাপিয়ে বেড়াবে সারা ঘর। তবে এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। গত 4 দিন যাবৎ ভর্তি ছিলাম ওইখানে। 4 দিনে মানে ডাক্তার গতকালকে বললো যে ভালো অনেকটা কমে গেছে, তখন মানে আমাদের বেটে দিয়ে দিল। কিন্তু আসার পরে আজকে মনে হতেছে যে আমরা মানে ডাক্তার বলতেছে যে ভালো আছে, কিন্তু আমরা ভালো পাচ্ছি না। মুনতাহার মতো এমন অনেক শিশু হাসপাতালের বিছানায় হাম নিয়ে কাতরাচ্ছে। অভিভাবকরা বলছেন, এখনও জেলা উপজেলা পর্যায়ে হাম চিহ্নিত করতে সময় লাগছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি শিশু। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু হয়েছে প্রায় 900। বাবু বেশি অসুস্থ ছিল, তাই জন্য ঢাকা নিয়ে আসছি। আজকে ঢাকা 4 দিন যাব, অনেকটা আল্লাহ রকমতে সুস্থ হয়েছে। এই দোয়া দিতে যাই জ্বর, ঠান্ডা জ্বর আছে তো, এতে ডাক্তার দেখাইছি। এখন এখানে তো আবার যাইয়ে অনেক সিরিয়াসভাবে যাইয়ে অসুস্থ। গত বৃহস্পতিবার দিন আসছিলাম, ডেঙ্গু, হাম প্লাস নিউমোনিয়া, ওই বুকের ইনফেকশন এগুলো নিয়ে। এখন আজকে 8 দিন। জ্বর ছিল 7 দিন, গেছে শনিবার থেকে সকালে হাম দেখছিলাম। হাম দেখে রবিবার দিন দুপুরে 1টা বাজে আমরা এখানে ভর্তি হয়েছি। হাম ভালো হয়ে গেছে, আর হলো শ্বাসকষ্ট আছে দেখা ম্যামরা রাখছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, এখনও অনেক জায়গা ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হয়নি, যার কারণে এখনও হাম নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণ আনার জন্য আমি মনে করি 1 নম্বর হলো ভ্যাকসিনেশন মাস্ট, এবং পকেট খুঁজে বাড়ি বাড়ি গিয়ে এটা
মানে সার্চ করা যে এই বাচ্চারা ভ্যাকসিন দিছে কিনা, কারণ অনেক সময় সচেতন না মারা, যে তার ভ্যাকসিন দেওয়া হয়, না দেওয়া থাকলে সেন্টারে পাঠান। আর দ্বিতীয়ত হলো ব্রেস্ট ফিডিংয়ের উপর জোর দিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, গবেষণা সংস্থার তথ্যে বিভ্রান্ত হয়েছে সরকার। আরও যাচাই বাছাই করে টিকা নিয়ে মাইক্রো প্ল্যানিং করা দরকার, না হলে টিকার সফলতা আসবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যদি সেই বস্তি এলাকায় তারা মানে দিনের পর দিন এসে সেখানেই টিকাদান কেন্দ্র করতেন, তাহলে বাচ্চাগুলো সকালে না হয় বিকালে না হয় সন্ধ্যা তারা টিকাটা দিয়ে যেত। সেটা এবারে করা হয়নি। টিকা আনার পরেও যে টিকা এখনও পর্যন্ত ঘাটতি আছে, এটা তো স্বীকার করতে রাজি না। এবং সবচেয়ে বড় কথা, ইউনিসেফ বলেছে এখন থেকে 2 মাস আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটাকে খুবই বিভ্রান্ত করেছে সরকারকে। কারণ স্বভাবতই ইউনিসেফের কথা, WHO-র কথা সরকারের নীতি নির্ধারক এবং জনগণ অধিক মাত্রায় বিশ্বাস করে। তারা যখন এভাবে একটা মানে অসম্পূর্ণ তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, সেটা তো তারা ক্ষতিপূরণ করা উচিত। 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি বলেও মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন তারা স্বীকার করছে অনেক দিন পরে যে কোনো জায়গায় 95% শিশু টিকা পায়নি, বিশেষ করে যারা বঞ্চিত শিশু। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসার জন্য কাউকে যেন দেশের বাইরে যেতে না হয়, কিংবা আর্থিক কারণে কেউ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করে এ কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিশুদের জন্য অক্টোবরে 200 শয্যার 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার। মস্তিষ্ক, মেরুদণ্ড ও মানবদেহের স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় 2006 সালে রাজধানীতে নিউরোসায়েন্স হাসপাতাল করার উদ্যোগ নেয় বেগম খালেদা জিয়া সরকার। দীর্ঘদিন পর তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন হাসপাতালটির দ্বিতীয় ভবন উদ্বোধনে। 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবনে থাকছে ICU, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সহ নানা সুবিধা। প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ, খোঁজ নেন রোগীদের বিদ্যমান সুযোগ সুবিধার। তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা কেবল মৌলিক অধিকার নয়, এটি জাতির অর্থনৈতিক ও উন্নতির চাবিকাঠি। স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সবার জন্য সমানভাবে প্রাপ্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না। প্রান্তিক পর্যায়ের রোগীদের কষ্ট কমাতে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। চিকিৎসক, রোগী ও রোগী স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয়, তবে সরকারের কোনো চেষ্টাই কাজে লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। তরঙ্গকে শুধুমাত্র সরকারি রাজস্ব আহরণের উৎস হিসেবে দেখার পরিবর্তে ডিজিটাল অবকাঠামোর চালিকা শক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন টেলিযোগাযোগ খাতের অংশীজনরা। তাদের মতে, সাশ্রয়ী মূল্যে অধিক তরঙ্গ বরাদ্দ এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করা হলে অর্থনীতি নতুন গতি পাবে। মানসম্পন্ন সেবার পরিধি বিস্তারের লক্ষ্যে তরঙ্গের দাম হ্রাসের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
শনিবার রাজধানীতে সাশ্রয়ী তরঙ্গ ও সবার জন্য ইন্টারনেট শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। অনেক স্পেকট্রাম অব্যবহৃত থেকে যায়, আমরা সেই জায়গাতে একটু টাচ করতে চাই। অনুষ্ঠানে প্রযুক্তিবিদরা বলেন, মোবাইল ফোন সেবার অন্যতম অনুষঙ্গ তরঙ্গ। চলতি বছরের শেষ দিকে অপারেটরদের বিভিন্ন ব্যান্ডের তরঙ্গ নবায়ন করতে হবে। নবায়নের সময় যদি এর মূল্য হ্রাস না করা হয়, তাহলে গ্রাহক পর্যায়ে সেবার মানে নেতিবাচক প্রভাব পড়বে। একটা ইস্যু হয়ে গেছে যে হাউ ক্যান উই রিকভার দ্য কস্ট অফ ইট। সেই জন্যই আমরা সবসময় রিকোয়েস্ট করছি যে আমাদের স্পেকট্রামটা, যেটা আমরা দেখেছি প্রায় 18% হচ্ছে আমাদের স্পেকট্রাম কস্ট অফ আওয়ার রেভিনিউ, হুইচ ইজ ভেরি হাই। সো উই হ্যাভ দি স্পেকট্রাম renewal this year. So my humble submission to the honorable advisor and also the BTRC chairman that they will be taking the careful I would say initiative. সেবার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে তরঙ্গের দাম কমানোর বিষয়ে আলোচনা চলছে বলে জানান প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা। তরঙ্গের যথাযথ ব্যবহার নিশ্চিতের পরামর্শ দেন তিনি। Spectrum is a resource. It's a national resource. It's not a government resource. It's a national resource which should be utilized properly for the national benefit. So the way আমরা infrastructure sharing এ গেছি, ঠিক সেইভাবে আমরা কি করে স্পেকট্রাম শেয়ারিং এ যেতে পারি, that should be the one. মোবাইল অপারেটররা জানান, গ্রাহক অনুপাতে তরঙ্গের পরিমাণ কম থাকায় মানসম্মত সেবা মিলছে না। স্পেকট্রাম প্রাইসটা রেশনালাইজেশনের কথা বলছি, যে এমন একটা জায়গা আনতে হবে যে জায়গাটা থেকে আমরা আমাদের রোল আউট অব্লিগেশনগুলো কমপ্লিট করতে পারি, সেই সাথে আমরা জনগণকে সেবাটা দিতে পারি, অ্যান্ড অফকোর্স আমার যাতে সাফিসিয়েন্ট প্রফিট থাকে, যাতে আমি ফিউচার ইনভেস্টমেন্টও কন্টিনিউ করতে পারি। কাস্টমাররা কি পাচ্ছে ইন টোটালিটি পার্সপেক্টিভ, স্পেকট্রামটা নেওয়ার পরে আমি রোল আউট করছি কিনা, স্মার্টফোন আনতে পারছে কিনা, রাইট প্রাইসে ডাটা দিতে পারছে কিনা, এই সবগুলা জিনিস মিলে আমাদের কাস্টমারের বেনিফিটটা যদি আমরা আলটিমেটলি নিয়ে না আসতে পারি, তাহলে টোটাল একটা শুধুমাত্র স্পেকট্রামের ডিসকাশন দিয়ে আসলে খুব একটা কাজে দিচ্ছে না। মোবাইলে মানসম্মত সেবার জন্য গ্রাহক প্রতি তরঙ্গের ব্যবহার কম। আগামী বছর 400 মেগাহার্টজ তরঙ্গ নিলামের জন্য তোলা হবে বলে জানান বিটিআরসির চেয়ারম্যান। রিসোর্স ইউটিলাইজেশন যদি বাড়ানো যায়, তাহলে আমরা তাদেরকে ইনসেন্টিভ দিতে চাই। আমরা চাই হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে রিস্ক এরিয়া, ডিপ্রাইভড এরিয়াতে যাচ্ছে, ওইসব জায়গায় যদি রিসোর্স ইউটিলাইজেশন, স্পেকট্রাম ইউটিলাইজেশন যদি বাড়ানো যায়, কভারেজ যদি বাড়ানো যায়, আমরা ইনসেন্টিভ দিতে চাই। বাট হাউ, অন হোয়াট বেসিস, উই রিয়েলি ডোন্ট নো। অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল অপারেটরদের মোট রাজস্বের অন্তত 16% তরঙ্গের ফি পরিশোধেই ব্যয় হয়। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। নিরাপত্তা ত্রুটি নিয়েই চলছিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপইয়ার্ড। শ্রমিকদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেই। 3 দফা নোটিশ দেওয়ার পরও পাল্টায়নি চিত্র। শুক্রবার গ্যাস বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু এবং 25 জন আহতের পর টনক নড়ে। গ্যাস মুক্ত না করেই ঝুঁকিপূর্ণভাবে জাহাজ কাটার প্রমাণ মেলে। ঘটনা তদন্তে এখন পর্যন্ত 3টি কমিটি গঠিত হয়েছে। এই সেই স্ক্র্যাপ জাহাজ, যেটির ট্যাঙ্কে কাজ করতে গিয়ে প্রাণ হারায় 9 জন শ্রমিক। শনিবার সকালে শিপ ইয়ার্ডটিতে তদন্তে গিয়ে বিস্ফোরক অধিদপ্তর জানায়, ঘটনার 6 ঘন্টা পর গিয়েও সেখানে বাতাসে 10.8 ppm মাত্রার বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি মিলেছে, যা থাকার কথা ছিল 0। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় সেখানে বাতাসে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি ছিল 100 ppm এর বেশি। গ্যাস মুক্ত না করে জাহাজ কাটার কারণেই এই দুর্ঘটনা। তো এখানে আসলে হাইড্রোজেন সালফেটের উপস্থিতি 0 থাকার কথা ছিল, মানে থাকাই কথা ছিল না। তো আমরা যেটা রেফারেন্স ভ্যালু দেখেছি যে 0 to 20 হচ্ছে লো রেঞ্জে, 20 to 100 হচ্ছে গিয়ে মিডিয়াম রেঞ্জে, ডেথ কজ না, বাট 100 আপ হচ্ছে ডেথ কজ, যেটা রেফারেন্স ভ্যালু পেয়েছি। তো মেবি হচ্ছে এখানে 100 আপ ছিল যখন ইনসিডেন্টটা হয়েছে। ঘটনার দিন শুক্রবার ছিল ছুটির দিন, তারপরও খোলা ছিল শিপ ইয়ার্ডটি। বাধ্য করা হয় শ্রমিকদের কাজ করতে। একই সাথে শ্রমিকদের সেফটি সিকিউরিটি মানা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর, যা খতিয়ে দেখছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। এখানে কোনো নিরাপত্তা নাই, এখানে অক্সিজেন রাখে নাই ওরা, এত বড় কোম্পানি। একবার করছিল, কিন্তু দানা থাবা দিয়েছে যে কিসের জন্য জানেন? ওই যে বাইরের লোক ওরা দানা থাবা দিয়ে কাজ করার আগে এখানে কোনো
গ্যাস থাকবে না, এখানে কোনো তৈল জাতীয় পদার্থ থাকবে না, এগুলো নিশ্চিত করার পরেই কাস্টিং করার কথা। এই জন্য তদন্ত কমিটি হচ্ছে, যদি ছুটির দিনে কাজ করিয়ে থাকে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে, শ্রম আইন অনুযায়ী প্লাস অন্যান্য আইন অনুযায়ী। গ্রিন শিপইয়ার্ডের সার্টিফিকেট কিভাবে পেল ইয়ার্ডটা এত প্রাণহানির পর তা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনও প্রশ্ন তুলেছে বিষয়টি নিয়ে। ঘটনা তদন্তে হয়েছে 5 সদস্যের কমিটি। একটা গ্রিন ইয়ার্ডে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কেনই আর গ্রিন ইয়ার্ড করা, তাই তো? বাট আমরা চেষ্টা করব যাতে এটা তদন্ত হয় এবং এটা আসল বিষয়টা বেরিয়ে আসে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই পদক্ষেপটা আমাদের এখন বিবেচনার বিষয়। এদিকে ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পাশাপাশি 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির দুর্ঘটনার আগে ও পরে সকল অনিয়ম, ঘাটতি ও অবহেলা তদন্ত প্রতিবেদনে তুলে আনা হবে বলছেন শিল্প সচিব। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এইখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে, কিছু থেকে থাকে, আমরা সেই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। তবে এখনও মামলা হয়নি 9 শ্রমিক মৃত্যুর ঘটনায়। পরিবার মামলা না করলে পুলিশই আইনগত ব্যবস্থা নেবে বলছেন পুলিশ সুপার। একটা ড্রাফটও রেডি করে রেখেছি যে এইখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। এদিকে এখনও ক্ষতিপূরণের 10 লাখ টাকা পায়নি নিহতদের পরিবার। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানীর বিমানবন্দর এলাকায় র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে র্যাব লেখা পোশাক, 4টি পিস্তল, গুলি, মোটরসাইকেল সহ লুণ্ঠিত 12 লাখ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনা গত 9 আগস্ট রবিবার সকাল 10:30টার। রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়কে অনেকটা ফিল্মি কায়দায় ঘটে ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 3টি মোটরসাইকেলে এসে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারী 6 যুবক। দুর্ধর্ষ এই ডাকাতির রহস্য উদ্ঘাটনে অভিযান চালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে চক্রটির 5 সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় লুণ্ঠিত 12 লাখ টাকা, র্যাব লেখা পোশাক, 4টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল। এ পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে 4টি 7.65 পিস্তল, 6টি ম্যাগাজিন, 21 রাউন্ড গুলি, 7 জোড়া হ্যান্ডকাপ, র্যাব লেখা 7টি ভেস্ট, 2টি ক্যাপ, র্যাবের মনোগ্রামযুক্ত 8টি ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি সেট, চার্জার, স্টিলের এবং পেপারের গাড়ির নেমপ্লেট, মোটরসাইকেল একটি এবং চাপাতি, এগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত 5 জন হলো ইলিয়াস শিকদার, মোহাম্মদ রবিউল ইসলাম, জাফর, মিন্টু রাহি এবং সাগর বাড়ি। দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবেই ডাকাতির ছক কষে চক্রটি। ঘটনার আগে অন্তত 5 দিন ফিলিং স্টেশনটি রেকি করে তারা। শুধু এই ঘটনাই নয়, আসামিদের বিরুদ্ধে এর আগেও বড় ধরনের ডাকাতির অভিযোগে একাধিক মামলা রয়েছে। এই গ্রুপটাকে যদি ডিসমেন্টাল করা যায় বা এই গ্রুপটাকে যদি যায়, আমি মনে করি যে অপরাধ, এই ধরনের অপরাধের একটা মেজর অংশ কমে যাবে। আমি বললাম না যে সাগর বাড়িকে ধরেছি তার নামে 13টা মামলা আছে এবং যে এটার অর্গানাইজার তার নামে আমার ধারণা যে 20+ হয়ে যাবে, একই নেচারের মামলা। ডিবি বলছে চক্রটির মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে। ঘটনার সময় ফিলিং স্টেশনের সিসি ক্যামেরাও বন্ধ ছিল, ফলে পরিকল্পিত এই ডাকাতির সঙ্গে ভেতরের কারো যোগসাজশ ছিল কিনা তাও খতিয়ে দেখছে ডিবি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের দেয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করেছে মিয়ানমার। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো 8,28,824 জনের তালিকার মধ্যে যাচাই হয়েছে 4,26,545 জনের পরিচয়। এর মধ্যে 3,08,000 জন রাখাইনের বাসিন্দা উল্লেখ করে রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত নিতে উদ্যোগ নেওয়ার আশ্বাসও দিয়েছে নেপিডো। 2017 সালের রাখাইনে পরিকল্পিত নিধনযজ্ঞ চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ ও নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের হিসাবে এই সংখ্যা 10 লাখের বেশি।
আন্তর্জাতিক মিডিয়ার খবরকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে 10 লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার দাবি অস্বীকার করেছে মিয়ানমার। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সংঘাতের আগে বুথিডং, মংডু ও রাথেডং টাউনশিপে 7,40,000-এর বেশি মানুষ বসবাস করত। সেখান থেকে বাংলাদেশে এসেছে 5,40,000-এর কিছু বেশি বাসিন্দা। মিয়ানমার বলছে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে 8,28,824 জনের তালিকা। এর মধ্যে 4,26,000 জনের পরিচয় যাচাই বাছাই শেষে তারা নিশ্চিত হয়েছে। 3,08,797 জন রাখাইনের বাসিন্দা ছিল। 4,241 জনকে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত হিসেবেও চিহ্নিত করা হয়েছে। যাচাই করা বাকি 1,13,000-এর পরিচয় শনাক্ত করতে পারেনি দেশটি। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের সুবিধার্থে মিয়ানমার বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। যাচাই সাপেক্ষে রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার উদ্যোগের কথাও জানিয়েছে নেইপিডো। বলেছে রোহিঙ্গা প্রত্যাবাসন দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য একটি বিষয়। এটিকে আন্তর্জাতিক ইস্যু হিসেবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। মিয়ানমার দাবি করেছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের সাথে তাদের 3টি চুক্তি হয়েছে। 2018 থেকে 19 সালের মধ্যে 3 দফায় ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও ফিরে যেতে রাজি হয়নি কোনো রোহিঙ্গা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অচিরেই হরমুজ প্রণালীকে নিজেদের অংশ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে দেয়া এক ভাষণে এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির হুঁশিয়ারি, হরমুজ ইরানের ছিল, আছে এবং ইরানেরই থাকবে। এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর বার্তা টুইট করে বিমান বাহিনীর রণতরী কিংবা ভাষণ দিয়ে হরমুজ প্রণালী দখল করা যাবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ, আর ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে স্থবির হয়ে পড়েছে এই জলপথ। হরমুজ ঘিরে উত্তেজনায় নতুন করে আগুনে ঘি ঢালল ওয়াশিংটন। ইরানকে যুদ্ধে হারানোর পরপরই হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ বলে ঘোষণা করা হবে। নিউ ইয়র্কের এক সমাবেশে এই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, হরমুজ এখন তাদের নিয়ন্ত্রণে। এই জলপথ দিয়ে যে কোনো নৌযান চলাচল করতে লাগবে যুক্তরাষ্ট্রের অনুমতি। Pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. ইরানকে সম্পূর্ণ পরাজিত করার পর খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব। এর মানে হলো আমরা সেখানে অবরোধ করে রেখেছি। আমরা না চাইলে কোনো জাহাজ এর ভেতর দিয়ে যেতে পারবে না। ট্রাম্পের বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদির দাবি, হরমুজ ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। টুইট করে যুদ্ধজাহাজ পাঠিয়ে কিংবা কোনো ভাষণ দিয়ে হরমুজ দখল করা যাবে না। যুদ্ধের আগে বিশ্বের 20% তেল পরিবহন হতো হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে সেটি প্রায় শূন্যের কোটায়। এমন পরিস্থিতিতে জলপথটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি হুমকি, হুঁশিয়ারির কারণে অস্থিতিশীল তেলের বাজার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।